বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব। আজকের এই মত বিনিময় সভার অন্যতম পৃষ্ঠপোষক জনাব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মুক্তিযোদ্ধাদের নিয়ে মত বিনিময় সভার মহতারাম সভাপতি, প্রধান অতিথি শায়েখে চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সামগ্রিক বন্ধুগণ, আমার একটা মন্তব্য করেই আমি কথা শেষ করব। আমার মনে হয় এদেশের মানুষের মধ্যে যাদের অন্তরে চাপা যাতনা আছে এবং আফসোস আছে তারই হলেন মুক্তিযোদ্ধা। কারণ আগেই বলে গেছেন মরহুম আইনুদ্দিন আজাদ, সেটা কি, যা চেয়েছি তা পাইনি, যা পেয়েছি তা চাইনি। আমার মনে হয় আপনাদের মনে চাপা যাতনা আছে, কারণ কি, যা চেয়েছিলাম তা উল্টা হয়েছে। এই জন্য আমার ছোট্ট পরামর্শ হলো, আপনাদের এখনও কাজ রয়েছে, সেটা হলো আপনাদের যে বাস্তব অভিজ্ঞতা ছিল এটা কাজে লাগানোর জন্যে আপনার পরামর্শ দিবেন এই জাতিকে, এদেশের মানুষকে। 2 নম্বর হলো খাসভাবে দোয়া করবেন। 3 নম্বর হলো আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওসিয়াত করবেন যে আমরা যে চেয়েছিলাম পাই নাই, তোমাদের মাধ্যমে যেন আমাদের সেই মনস্কামনা পূর্ণ। এই ওসিয়াতটা করলে আমার মনে হয় আগামীতে একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। আমিন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট রণাঙ্গনের ভাইয়ার আমার এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম ছেলেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা যুদ্ধ করেছিলাম সাম্য, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় মূল্যবোধ, একটি কল্যাণ রাষ্ট্রের জন্য। আমরা কি তা পেয়েছি? যদি না পাই, ঠিক এই জন্যে আবার প্রয়োজন একটা চরমনাই হিসাবে নেতৃত্বে যুদ্ধ করতে হবে। ঠিক আছে? আমি বলতে চাই, দেখেন এখন আমরা যারা যুদ্ধ এখনও বেঁচে আছি, আমরা কিন্তু দেশের জন্য, কারণ মোদি বলছিল এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কি ধর্মনিরপেক্ষ? তো কাজেই আমরা ধর্মনিরপেক্ষ করেছিলাম, আমরা এই 4টা কারণে যুদ্ধ করেছিলাম, আর 4টা কাজও এখন উল্টা চলছে। অতএব আমরা চিন্তা করে দেখেছি যে যেহেতু আমরা এখনও বেঁচে আছি, আমাদের যে যারা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি নাহলে বেইমানি করুন। এই জন্য আমরা যখন বেঁচে আছি, আমরা এখনও আমরা আমাদের ওই যে বলছিল আমাদের মেহর ভাই, আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিই নেই। আমি বলবো, আসুন আপনারা সবাই একত্র হয়ে আমরা যারা আছি, আমরা চরমনাই হিসেবে নেতৃত্বে আমাদের যত ইসলামী মূল্যবোধের মুক্তিযোদ্ধা আছেন এবং আমাদের যে প্রজন্ম আছেন, সবাই আসো। প্রয়োজনে আমরা যে একটা দুর্বার আন্দোলন, একটা গণ আন্দোলন গড়ে তুলি, যে আন্দোলনের কারণে বর্তমানে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করে নিজের উদ্দেশ্য হাসিল করতে হবে, তাদেরকে এই ক্ষমতা থেকে উৎখাত করিয়া যারা দেশকে ভালোবাসে, আমাদের ওই আগের আমরা মুক্তিযুদ্ধের চেতনা উজুরে দেশ করবে, তাদেরকে আমরা বসাই দেবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো আমরা আগামী মার্চ মাসে আমরা একটা মুক্তিযুদ্ধ সমাবেশ করতে চাই। আপনারা রাজি আছেন? এই জন্য পাড়ায় মহল্লায় যে যেখানে আমাদের ইসলাম প্রিয় মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আপনারা সংগঠিত করেন। আসেন, আমরা দেখাই দেব চরমনাই বিশ্বের নেতৃত্বে যে রাজাকাররাই খালি এই দেশে বাস করে না, মুক্তিযোদ্ধার বাস করে। মুক্তিযোদ্ধার বিপক্ষে কথা কইয়া কেউ টিকতে পারবেন না। আমরা ওই সম্মেলনে প্রত্যেকে আসতে রাজি আছি। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আমরা যত আমাদের যারা প্রজন্ম আছো তাদেরকে আমরা অনুরোধ করব, দেখো আমরা চলে যাব, আর তোমাদের বাবারা কী জন্য যুদ্ধ করেছেন এই আদর্শিত হইয়া তোমরা আসো, কারণ আমাদের মুক্তিযোদ্ধা 2, 4, 5 বছর পরে আর বিছড়ে পাওয়া যাবে না। তো কাজে এখন অনেক কথা বলছে, কথা কম। আমরা চাই আমাদের মুক্তিযুদ্ধকে একত্র করে আমরা একটা শক্তি করি, কারণ তারা মনে করে টুপি দাঁড়িয়ে দেখলেই তারা মনে মুক্তিযুদ্ধ, তারা রাজাকার। কাজে আমরা অনেক আলেম মুক্তিযুদ্ধ আছে, তাই না? আমরা মুক্তিযুদ্ধ করছি দেশের জন্য, আমরা নারাই তাকবীর করে যুদ্ধ করছি, বিসমিল্লাহ বলে টিকার দেখছি। এখানে কোনো ধর্মনিরপেক্ষ নাই, আর মুক্তিযোদ্ধার প্রায় 95% মুসলমানের সন্তানরা। কাজেই এখন যে আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে, একবার বলে মদিনার শাসনে দেশ চলবে, কিন্তু আসলে মদিনার শাসনে দেশ চলে না। বলতেছে আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা দেশ চলছি, মুক্তিযুদ্ধের চেতনা দেশ চলে না। কাজে আপনারা এখনও যখন বেঁচে আছেন, আমরা প্রতিবাদ করা ইমানি দায়িত্ব, তাই না? যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমরা যুদ্ধ করেছিলাম, এই যুদ্ধ বেকার যাবে, আল্লাহর কাছে আমরা কফিয়ত দিতে পারবো না। কাজে আমি বলবো, যত মুক্তিযোদ্ধা আছেন আসেন, আমরা আগামী মার্চ মাসে একটা সম্মেলন করব। আপনারা এখানে হাজির হয়ে দেখান যে এদেশের মুক্তিযোদ্ধারা ইসলাম চায়, এদেশের মুক্তিযোদ্ধা সাম্য চায়, ন্যায় বিচার চায় এবং কল্যাণ রাষ্ট্রই চায়। কাজে কল্যাণ নামে অকল্যাণ করবেন, এটা সহ্য করতে পারি না। কাজেই
আমাদের প্রধান অতিথি মূল্যবান বক্তব্য দিবেন। আপনারা কষ্ট করে আইছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের ছেলেমেয়ে যারা আছে প্রত্যেককে মুক্তিযোদ্ধা প্রজন্মে আপনারা যোগদান করান। আগামী মার্চ মাসে আমরা আপনাদেরকে চিঠি দিব, হ্যান্ডবিল দিব, পোস্টার দেব। আপনারা যদি আমাদের প্রোগ্রামে আপনারা আসবেন, অন্য মুক্তিযোদ্ধার কাজ নিয়ে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো কাজে আপনাদেরকে ওয়াদা রাখলাম, এখন যাই আপনারা কাজ করতে হবে, বৈশা থাকার কিন্তু সময় নাই। কাজে বৈশা থাকবেন না। মার্চ মাসের জন্য আপনারা প্রত্যেক জেলায় জেলায় আমরা মুক্তিযুদ্ধ বিষয় সম্পাদক আছে, ওইখানে কমিটি করেন, প্রত্যেক থানায় কমিটি করেন, এবং কমিটির অধীনে আমরা যেন মার্চে একটা বিরাট মুক্তিযুদ্ধ সমাবেশ করাইতে পারি। ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা যারা যা বলে তারা দেখুক যে এই দেশে মুক্তিযুদ্ধ করেছে ইসলামের জন্য, তখন তারা ইসলামের বিরুদ্ধে কথা কইতে ভয় পাইবে। এখন যা ইচ্ছা করে, আমি ট্রেনে যাই, আমার দেখে বলে রাজাকার, কি বলছে গাড়ি টুপি দাঁড়িয়ে দেখলে, আরে তোদেরকে জানাই দেয় রাজাকার তোরা যারা দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা কর, তারাই রাজাকার। রাজাকার কেউ ছিল নাই, যারা দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা রাজাকার। কাজে আমি বলবো টুপি দাঁড়িয়ে দেখলে তারা রাজাকার না। টুপি দাড়ি এটা ধর্মীয় পোশাক, এটা দেশে তাদের ইমানি পোশাক, এবং এইটা হলো কি দেশপ্রেম। একটা ইমানদারি দেশপ্রেম উদ্বুদ্ধ হইতে পারে। কাজে এইসবদের জন্য প্রতিবাদ করতে লেখা করা যাবে না। আপনারা আমরা দেখছি এরশাদের শাসন, দেখছি জিয়ার শাসন, আমাদের দেখছি আওয়ামী লীগের শাসন, এখন কি আমরা দেখতেছি আগামীতে পীর সাহেব চরমনের শাসন। ঠিক, নৌকা দেখেছি, ধানের শীষ দেখছি, নাঙ্গল দেখছি, আমরা হাত পাকে দেখতে চাই। কারণ আসেন, আমরা যুদ্ধ করেছি, বিড়াইয়ের মতো থাকতে চাই না, বাঘের মতো একদিন বেঁচে থাকবো, বাঘের মতো থাকবো। একটা কথা বলবো, দেশের জন্য বলবো, 1 ইঞ্চি আমার বর্ডারে লোক মারবে, এই মারার জন্য যুদ্ধ করে নাই, প্রতিটা ইঞ্চি রক্ষা করা আমাদের দায়িত্ব। কাজে আমি বলবো আমাদের মেহমান কথা বলবেন, কথা বলার জন্য শুধু একটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আমার মুক্তিযুদ্ধ প্রত্যেককে একত্র করেন, আমাদের সমাবেশে আপনারা আনেন, এবং আপনাদের প্রজন্মকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এই আমার বক্তব্য। আপনাদের কাছে দোয়া চাই, আমরা যেন সম্মাননা করতে পারি, এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা, বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের শ্রদ্ধেয় শাহেকে চরমনায় বিস্তারিত আলোচনা রাখবেন। আমি শুধু একটি পয়েন্টকে সামনে রেখেই বলতে চাই যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বাংলাদেশে দেখা গেল যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা থাকার পরেও এদেশে চাকরির কোঠা বাঙালিদের স্থান ছিল না, শূন্যের কোঠাই যেটা ছিল। আজকে 52 বছরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন আওয়ামী শাসন চলছে। এখানেও ছাত্রলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এ দেশেই 14 বছরে চাকরি পেয়েছে, এইটা খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের ল এজেন্সিগুলা মাটির নিচে পর্যন্ত খোঁজ করে দেখে তার ভিতরে গন্ধ কি আছে। এই নির্যাতন থেকে, এই নিষ্পেষণ থেকে আমাদের ইমতিয়াজ ভাই বলেছে, আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন, আগাম বলে দিচ্ছে এদেশের সামনে দুর্ভিক্ষ আসবে। বাংলাদেশের টাকা লুট করে আপনারা, আপনাদের পরিবাররা, আপনার সন্তানেরা নিয়েছে বাংলাদেশকে। আজকে ব্যাংকগুলো আজকে শূন্যের কোঠায় চলে গেছে, রিজার্ভ আজকে নেই। তো এই জন্য আমি অনুরোধ করব, আপনারা রিয়েল মুক্তিযোদ্ধা খুঁজলে এখন প্রায় 70-এর কোঠার নিচে আর নেই। ভুয়াদের বিরুদ্ধে সংগ্রাম করা লাগবে। আর আমাদের প্রজন্ম যারা আছে তাদেরকে এই আপনাদের যে আদর্শের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ করেছিলেন দেশকে, যে কারণে সেইটাকে বুঝিয়ে দিয়ে সন্তানগুলোকে এই আদর্শের পথে আনতে হবে। কারণ আপনারা চলে গেলে আপনারা চলে যাবেন, কিন্তু আপনারা কি রেখে গেছেন। আমি অনুরোধ করব মুক্তিযোদ্ধা প্রজন্মের সাথে আপনাদের সন্তানগুলোকে মিলিয়ে দিন। এই সুন্দর একটি সফল প্রোগ্রাম করার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদককে ধন্যবাদ জানিয়ে, আপনারা কষ্ট করে এসেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আলোচনা রাখছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মাওলা। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारक वसल्लम। বিজয় দিবস উপলক্ষে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন এলাকা থেকে আগত অন্যান্য ভাইয়েরা, আমার নাম ঘোষণার আগে বীর মুক্তিযোদ্ধা বলেছেন। আসলে কথাটা আংশিক সত্য, তার কারণ তো আমার লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া ড্রাইভার। কারণ ওই কথাটা বলেই শেষ করব। মুক্তিযুদ্ধের পূর্ব থেকেই আমি চাকরির সুবাদে ভৈরব বাজারে অবস্থান করছি এবং পুরা বছরটাই এই সংগ্রাম আন্দোলনে আমি চাকরি করা সত্ত্বেও মাঠেই ছিলাম। 7 মার্চের এই ঐতিহাসিক রেসকোর্স ময়দান, এখন যেটা সরোয়ার্দী উদ্যান, এখানেও ওখান থেকে আমরা এখানে এসে সমবেত হয়েছি এবং 26শে মার্চ আমরা যখন ঘোষণা হলো, যখন স্বাধীনতার পতাকা উত্তোলিত হলো এই পল্টনে আসম রবের দ্বারা উনি উত্তোলন করলেন, আমরা এই খবর পেয়ে ভৈরব বাজার থেকে নরসিংদী আসলাম। ওখানে ট্রেন ছাড়া কোনো যোগাযোগ ছিল না। এখানে এসে ওই পতাকা কিনতে পাওয়া যেত। এই পতাকা নিয়ে আমরা কয়েকজন তরুণ, আমি তখন 27 বছরের একজন তরুণ, ভৈরব বাজার থানার সামনে যে পাকিস্তানি ফ্ল্যাগ উঠতেছিল, আমি এবং হাজী আলাউদ্দিনের নাতি, ওখানকার যে বড় ধনী 3 জন, তার ভিতরে হাজী আসমত এবং হাজী আলাউদ্দিন, এরা ওখানকার ধনীর পরিবারেরা, আমরা দুইজনে, আমি তো গাছে উঠতে পারি না, ও নিচে উঠে আমারে ধরে, আমি উপরে উঠে এই পতাকা ওখানে আমি লাগাই আর ওই পতাকা নিয়ে পুড়ে ফেলি। তখন থানার ওসি ছিলেন কুতুবউদ্দিন সাহেব, আশুগঞ্জ বাড়ি, তখন উনি ব্যাচেলর, পরবর্তীতে ডিআইজি হয়ে উনি রিটায়ার্ড করেছেন, ফোর্স রিটায়ারমেন্ট হয়েছে। তো তখন স্লোগান আসলো, ভুট্টোর গালে জুতা মারো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগান নিয়ে আমরা নামলাম। তো যাই হোক, আমরা 28 তারিখে আশুগঞ্জ পার হয়ে আপনার ব্রাহ্মণবাড়িয়ার ওই দিক থেকে আগরতলায় আমরা ঢুকলাম। আমরা 21 জন, ওখানকার সব ইয়াং, স্থানীয় আছে। বরিশালে একটা ছেলে ছিল, শাহাবুদ্দিন করে নাম, বাবুগঞ্জ বাড়ি। আমরা 8 মাস ওখানেই ছিলাম, শেষের মাসে ভিতরে ঢুকলাম। তো ভৈরবী ফিরছি। এর মাঝখানে আমরা ভিতরে আরও কয়েকবার আসছিলাম, এই ঢাকার অঞ্চলে, বগুড়ার ওইদিকে। এখন কথা হলো, আমি যে কথাটা বললাম সনদ নাই কেন, তখন এমএজি ওসমানী স্বাক্ষরিত এই সার্টিফিকেট, এগুলো ডিসবার্স হচ্ছিল, বিভিন্ন লোককে দিতেছিল। তা আমি ওখানে জব্বার জুট মিলে কাজ করতাম, 3 নম্বর রুম, ওই রুমটাই আমি একা থাকতাম, অন্য রুমে 2 জন 3 জন থাকতো, নতুন বিল্ডিং। আমরা যখন এখান থেকে গেলাম, ওখানকার যে মেজর ছিল ওই রুমটায় উনি থাকতেন, এমবুশ করা আছে সব জায়গায়, যেয়ে পেলাম। তো
কিছু রাজাকার ডাইনিং রুমে আইনে বাইন্দিয়া রেখে দিল। ওখানকার চেয়ারম্যান ছিলেন তখন ভোলা গাজী। যারা ভৈরব বা আশেপাশে আছেন এরা শুনে থাকবেন, ওইখানে একটা কথা প্রচলিত আছে, সেটা পরে বলতেছি। এই ভোলা গাজী একবার সবাইকে ডাকলো, মুক্তিযোদ্ধা ছেলেপেলেদেরকে ডাকলো, ডাইকা বলল যে তোমরা একই পরিবারের কেউ রাজাকার, কেউ মুক্তিযোদ্ধা আছো, এখন তো যুদ্ধ শেষ, আমরা জয়ী হয়েছি, এখন আসো আমরা মিলেমিশে দেশ গড়ি। তা আমরা সবাই গেলাম। এখন উনি যেভাবে ভাষণ শুরু করছে তাতে দেখতেছি যেগুলো বান্ধিয়ে রাখছিলাম তো ওগুলোর কোনো বিচার আচার হবে না। তো পিছন থেকে এক দল আমরা বেরোই আসলাম। কথা মন্তব্যটা হলো ভোলা গাজীর বিচার বুঝলাম না, গাজীর বিচার বুঝলাম না। তার মানে যেখানে বিচার নাই সেটাকে ভোলা গাজী বলে। ভৈরব অঞ্চলে এখনও প্রবাদ আছে যে যেখানে বিচার আচার পাওয়া যায় না সেটাকে এক কথায় বলে ভোলা গাজী। যারা বলে তারাও জানে না এর আসল ইতিহাস কি। তো সেই জন্যে আমরা এখন ভোলা গাজীর জমানায় আছি। তো সেখানে তখন আইসা দেখি যে ওই মুক্তিযোদ্ধা এবং রাজাকার সবাইকে এগুলা দিতেছে। সুরুজ মিয়া নামে এক লোক দেখতেছি এগুলা দিতেছে। কে দিতে বলছে সাদুল্লাহ মিয়া বলছে। সাদুল্লাহ মিয়া বলছে মুক্তিযুদ্ধে গেছিল এত রাজাকার। এই নিয়ে আমরা তখন 11 জন সম্ভবত হবে, 11-12 জন ওই সনদ আমাদের যেগুলো দেওয়া হয়েছে ওগুলো ছিঁড়ে আগুনে পোড়াই ফেলি এবং বললাম যে আমরা এই মুক্তিযুদ্ধ এখানে শেষ, আমরা এর মধ্যে নাই। এর সাথে আমাদের আরও অনেক লোকে পড়াইছে। তো মুক্তিযোদ্ধার জন্য আবার কি সম্মান হবে কি হবে না এইটা ভেবে আমার মনে হয় অনেক বীর মুক্তিযোদ্ধারা আছেন, এইটা ব্যক্তিগত কি বেনিফিট হবে এইটা ভেবে কেউ মুক্তিযুদ্ধে যায় নাই। ওই যে উনি মিলে কাজ করতেন জানেন। সুতরাং বলবো ওই সময় মুক্তিযুদ্ধ, ইমতিয়াজ ভাই বলেছেন মুক্তিযুদ্ধ করা হয়েছিল শোষণের বিরুদ্ধে, আমাদের উপর শোষণ করা হতো, আমরা রোজগার করতাম আর ভোগ করতো পশ্চিম পাকিস্তান। এখন আমরা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখন মুক্তিযুদ্ধ করতে হবে দুর্নীতি আর অবিচারের, যার যেখানে বিচার নাই এটার বিরুদ্ধে। সেই দুর্নীতির বিরুদ্ধে আরেকবার আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে মুক্তিযুদ্ধের ওই স্পিরিট নিয়ে। তাই আসেন, আমরা এখন আর বসে থাকার আর সুযোগ নেই। এখন সবাই কিন্তু এটা বলে। আরেকটা কথা আমি না বললেই নয়, যে বললেন যে চেতনা কী ছিল, শোষণের বিরুদ্ধে ছিল কিন্তু ইসলামের বিরুদ্ধে ছিল না। তাই যদি থাকবে তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা দিলেন প্রথম যে ইসলামী ফাউন্ডেশন গঠন করলেন। উনি জানতেন যে ভবিষ্যতে এটা নিয়ে একটা কিছু হবে, অর্থাৎ এখানে যেহেতু রাশিয়ার এরা প্রভাব এখানে রয়েছে, কমিউনিজমের একটা হাওয়া এখানে আসবে, সেই জন্যে উনি আগেই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার জন্য ঘোষণা দিলেন। আর ঘোষণা দিলেন মদের লাইসেন্স বন্ধ, ঘোষণা দিলেন রেসকোর্স ময়দানের এই জুয়া খেলা ঘোড়দৌড় বন্ধ। এই 3টা ঐতিহাসিক ঘোষণা দিলেন। এইগুলো সব ইসলামের সপক্ষে না, ইসলামের মূল জিনিসটাই উনি ঘোষণা করেছিলেন। কিন্তু ওনার সুযোগ্য কন্যা সেখানে আর নাই। উপরে যতই যা দেখি, কিন্তু উনি আপোষ করতেছেন ওই ধর্মনিরপেক্ষবাদী, এই নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী তাদের সাথে। আমি আর এই লাইনে কথা বাড়াবো না। আসেন আমরা সবাই সমবেত হয়ে, সবাই সম্মিলিতভাবে সরমনায়ের নেতৃত্বে, সরমনায়ের পীর সাহেবের নেতৃত্বে আমরা আরেকবার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। সেই মুক্তিযুদ্ধ দুর্নীতি এবং বিচার, এবং এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আমরা আরেকবার লড়ি। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আলোচনা করছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া, সন্দ্বীপ থেকে আসছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া। নির্যাতনার বিষয়ে বুঝি বেশি কিসে প্রভু আসে কিসে দংশিনী যান। সম্মানিত সভাপতি, উপস্থিত আমার মুরিব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো কথা জানিও না, কথা বলতেও পারি না, তারপরেও আপনারা বলছেন 2টা কথা বলি। অ্যাজ ফর এক্সাম্পল, আমি সন্দ্বীপের লোক, চিটাগাং যাইয়া 1 কেজি দুধ বিক্রি করি,
ডেইলি 2 পয়সা দিয়ে যাই, 2 পয়সা দিয়ে আইয়ে 2 আনা বিক্রি করি। হ্যাঁ, 2 আনা বিক্রি করার পরে যাইতে 1 আনা, আসতে 1 আনা, 2 আনা থাকি। আমি পরিবার সংসার খুব সুন্দরভাবে চালাইতেছি। একদিন যাইয়া কুমিরা বাজারের ওইখানে একটা বট গাছ আছে, বট গাছ তলে যাই শুনলাম এক হুজুরে বয়ান করতেছে। আমার কথা তো বলতে দিবেন না, তারপরে 3টা কথা কইয়া শেষ করি। তো বয়ান করতেছে যে বিসমিল্লাহ করি যদি নদীর উপর দিয়ে যাও, নদীর উপর দিয়ে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তো আমি বিশ্বাস করলাম মনে প্রাণে, বিসমিল্লাহির রহমানির রহিম করে নদীর উপর দিয়ে আসতে যাইতেছি। আমার আর পয়সা খরচা হয় না। কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে আমার স্ত্রী কইতেছি আমাদের পয়সা জমা হইতেছে না, কেন জমা হয়ে যাইতেছে কেন? আমি বললাম যে বাবা কথা কইও না, ফাইসি। তো পাওয়ার পর কী ফাইছেন আমার একটু বলেন। তো মেয়ে লোকেরা তো খুঁটি খুঁটি আমি দেখে সব কথা বাইর করে। আমি বললাম এক হুজুরে আমার কইয়া দিছে বিসমিল্লাহ করি যাইবা, বিসমিল্লাহ করি যাইবা, নদীর উপর দিয়ে কোনো নৌকা লাগবে না। তা আমি এভাবে যাইতেছি। তো আমার স্ত্রী বললো যে আমারে যে এত বড় উপকার যিনি করছে তাকে একদিন দাওয়াত দেন। তত কথা তো একদিন দাওয়াত দিছি, হুজুর আগামী দিনে আমার বাড়িতে আপনার দাওয়াত। আচ্ছা ঠিক আছে যাবো। এখন এরপর দিন আমি গেছি, আমি যাই, হুজুর আসে না। তো আমি হুজুর আসেন, আমি নদীর এপার, হুজুর ওই পার। হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসতেছে না। কবে এটা এমনি কীভাবে আসতে পারো দা? আমি বললাম হুজুর আসে পারেন, হুজুর আসে না। তো আমি আস্তে করে হাঁটা আরম্ভ করলাম, বিসমিল্লাহ করি হাঁটতে যাইতে নদীর মাঝখানে গেছি। হুজুরকে খাইছি, হুজুরও কাপড় খেয়েছি, আমিও কাপড় খেয়েছি। আমার জানি কী বেয়াদবি হয়েছে হুজুরের পায়ে ধরার জন্য। হুজুর কী খেয়াল করছে যে বাবার কি অসম্ভব কাজ কারবার। তো আমি যাই সেইখানে যাই, হুজুরে জড়ায় ধরছি। হুজুর আরে বেটা, ওয়াজ করছি আমার জন্য না, তোর জন্য। আমি তো নদীতে যাইতে পারবো না, তুই আসতে পারবি, যাইতে পারবি। আমি যদি আসা যাওয়া করি তাহলে আমার এটার নষ্ট হয়ে যাবে না। তো এখন আমাদের কথা হইলো এই একটা কইলাম আর ওইটা কইলাম। আর এখন যদি আমরা সত্যিকার অর্থে মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে থাকি, তাহলে আল্লাহর কোরআনের সংবিধানে যেটা আছে সেখানে আসতে হবে। সেইটা হইলো আমাদের মূল মন্ত্র। সেইখানে আসলে সব কিছু ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। আমি কি করছি না করছি এগুলি করি আর কুই ফায়দা নেই হোক। আর আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক গাজীপুর। বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সাথে বাদ বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও রণাঙ্গনার ভাইরা আমার, আসলে আমরা মুক্তিযুদ্ধ করতে হয়েছে পাকিস্তানিদের সাথে, পূর্ব পাকিস্তানের সাথে, পশ্চিম পাকিস্তানের সাথে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য। ইতিহাস অনেকেই জানেন, যুদ্ধ হয়ে গেছে, সব ঠিক আছে। আজকে 52 বছর পরও একটা কথা, যখন আমরা যুদ্ধ আরম্ভ করি তখন আমাদের দেশের কোনো সরকার বা কেউ দ্বারা কোনো নীতি নির্ধারণ হয় নাই স্বাধীনের পরে আমাদের দেশটা কোন আঙ্গিকে, কোন নীতিতে, কোন বিষয়ে কীভাবে চলবে, এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। সেখানে দেখা গেল আসাদ এবং আব্দুর রব ইকবাল হলে কথায় বাতের কাতারে সাম্যতা, নামাজের কাতারে সাম্যতা চাই না, বাতের কাতারে সাম্যতা চাই। তখন আমরা বুঝি এগুলোরে পাগলে পাইছে, এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র করে পাগলে পাইছে। তখন থেকে শুরু হইলো। তারপরে আসলে কি বঙ্গবন্ধুর মতবাদ, গণতান্ত্রিক সমাজবাদ, এটাও আমরা তখন শুনি নাই। এই বাদ ভাগাভাগি করতে করতে আজকে 52 বছর এদেশের আমরা 95 জন মুসলমান, আমাদের দেশের কোরআন সুন্নাহ বলতে নাই, আমাদের অন ইসলামিক অপসংস্কৃতি, অন্যায়, জুলুম, নির্যাতন, অবশ্যম্য ন্যায় নীতি নাই। এখন আমরা মুসলমান হিসাবে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হলে, ন্যায় নীতি এবং হক ইনসাফ প্রতিষ্ঠিত করতে হলে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া আর কোনো এই দেশে কোনো ইসলামিক দল আর নাই। একটাই মাত্র হক দল আছে। এটার পতাকা তলে আমরা আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে সমষ্টিগতভাবে এই পতাকা তলে সমন্বিত হয়ে আমরা কী করে ইসলামী আন্দোলনের মাধ্যমে এই দেশে মানুষের মুক্তি কামনা করতে পারে, ইসলামের বিজয়ের মাধ্যমে সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। এই প্রতিক্রিয়াই আমরা রাখি।
শুকরিয়া। এ পর্যায়ে আলোচনা করছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা নাগরপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকের এই মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম, প্রধান অতিথি শায়েকে চরমনাই পীর সাহেব এবং আমার সামনে রণাঙ্গনের সাথী ভাই এবং আমাদের প্রজন্ম সাথী ভাই ও মিডিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বক্তব্য তো কোনোদিন দেই নাই, কারণ সারা জীবন ডিসিপ্লিনের সাথে দিন যাপন করছি। সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তা। আমরা বক্তৃতা দেই নাই, তবে আমরা পেপার পড়ছি, রেডিও শুনছি, টিভি দেখছি, কানে শুনছি, কিন্তু মুখদা কোনো কথা আমরা বলতে পারি নাই। মানে বোবা হয়ে থাকছি যতদিন সেনাবাহিনীতে চাকরি করছি। 1971 সালে আমার সৌভাগ্য হয়েছিল এই রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণে উপস্থিত হওয়ার জন্য। এখানে এই জায়গার থেকে আমার ফাদার বাবা আর কি এই চাকরি করতো এই তেজগাঁ সিএসডিতে। এখান থেকে আমরা এই ওই মিটিংয়ে হাজির হই। এখানে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হইয়া দেশের প্রতি মায়া আসলো। এই পর্যায়ে আমরা 1971 সালে কাজী সিদ্দিকীর নেতৃত্বে 11 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। কথা হইল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে আমরা এখানে বিভিন্ন আচার অনুষ্ঠানে বলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি এই কথা বলে। কিন্তু যখন সম্বর্ধনা অনুষ্ঠানে দেয়, এই বছর 16ই ডিসেম্বরে সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা প্রাইজ পাইছি ঠিক এতটুকটুক 4টা টিফিন ক্যারির প্লাস্টিকের বাটি, এবং উপজেলার চত্বরে উপজেলা হলের ভিতরে আমাদেরকে গরুর মতো ঢুকাইছে, তারপরে খাবারের একটা প্যাকেট দিয়ে বাইর করে দিছে। আমি বলতেছি আমাদের উপরে এটা মুখে বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, কিন্তু প্রয়োগের বেলায় হলো কি, মানে এটা কি বলবো, এটা আর আমি আমার ভাষায় বলতে চাই না। ইসলামিক আন্দোলনের সাথে আমি জড়িত হয়েছি, আমি আমার নীতি এবং আদর্শের সাথে একমত হয়েছি। এই জন্যে আমি আমার উপজেলায় আমি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, কিন্তু ওখানে আমি দুর্নীতি প্রতিরোধ এখনো কিছু করতে পারি নাই, কিন্তু পদ একটা আমার দিয়ে থইছে। নীতি এবং আদর্শ বলে আমার ভালো এই কথা বললেন, এবং সাদা বলের মানুষ বলে আমি এইভাবে বলে। আমি এই চরমনাই যাওয়ার পরে যেদিন আমি গেছি, ওই দিনকার রাত্রিতে তাহাজ্জুদের পরে আধা ঘন্টার মতো চোখ বুঝছি, ঘুমাইছি। বর্তমানে নায়েবে আমির উনি এখানে হাজির আছেন, উনি বলতেছে, ও তুমি আসছো, আমি তো তোমাকে ডাকতে পাঠাইতে চাইছিলাম। আমি ওনার নীতি এবং আদর্শিত হইয়া ইসলামিক আন্দোলনের সাথে জড়িত হয়েছি। আমাদের এই মুক্তিযোদ্ধা প্রজন্মদের একটা কথা বলছে, আমি তার সাথে একমত। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিত হইয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছি। তার মানে এই না আমরা বঙ্গবন্ধুর কথায় যুদ্ধ করার পরে আমরা এখন এই জিয়া সাহেবের কথা চলতে হবে, শেখ হাসিনার কথা চলতে হবে, এরশাদ সাহেবের কথা চলতে হবে। সৌভাগ্য হয়েছিল আমার এরশাদ সাহেবের 3 বছর বডিগার্ডও আমি ছিলাম, ওনার সাথে 3 বছর থাকছি। এখন তাদের কথা এইভাবে চলতে হবে তা না। আমাদের ইসলাম কোথায় থাকবে, ইসলামের নীতি এবং আদর্শ যেখানে আছে সেখানে আমরা থাকবো। আমরা তো শেষ হয়ে গেছি। আমি গত শুক্রবারের আগের শুক্রবারে মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে যে মানুষের মৃত্যুর সময় কখন আইসা যায়। একটা নাকি দাড়ি চুল পাকলে মৃত্যুর সময় একটা চিঠি, আর একটা নাকি শরীরে শক্তি কমে গেলে আর একটা চিঠি, আর একটা নাতি এবং নাতিন দেখলে নাকি আর একটা চিঠি। 3টা এই কথা আমি গত আগের শুক্রবারে শুনছি। এখন আমি তো মনে করি আমি শেষ, আমার শরীরেও শক্তি কমে গেছে। 2 মাইল আমি 8.5 মিনিটে 9 মিনিটে দৌড়াইছি,
এখন আমি 30 মিনিটে পারি না, 16 কিলোমিটার 1 ঘন্টা 8 মিনিটে দৌড়াইছি, আমি এখন 3 ঘন্টায় পারবো না। তাহলে মানে আমার শক্তি শেষ, আমার চুল দাড়ি পেকে গেছে, আমার ছেলেরও নাতি দেখছি, মেয়েরও নাতিন দেখছি, তাহলে আমার জীবন শেষ। আমাদের এখন আখের গুছাইতে হবে। আমি প্রজন্মদের বলবো, আমরা যদি মারা যাই, আমাদের স্মৃতি এবং আদর্শ ধরে রাখতে হলে ইসলামের আদর্শতে ইসলামের পতাকা থেকে বর্তমান পীর সাহেবের পতাকা তলে হাজির হইয়া দিন যাপন করবেন, বাংলাদেশ ভালোভাবে সংগঠিত করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সকল মুক্তিযোদ্ধারা প্রজন্ম বিষয়টি মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে বলবেন জনাব হাজী দবিরউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী দবিরউদ্দিন, আশুলিয়া, গাজীপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান বিজয় দিবস 52 বছর চলে। এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং আমার যার সামনে দাঁড়িয়ে কথা বলবো সেই সাহস হয়তো আমার নাই, যেহেতু আমাদের নায়েবে আমির মুজাহিদিন এখানে উপস্থিত আছেন, প্রধান আকর্ষণ। তবে আমি কথা বাড়াবো না, যেহেতু সময় কম, আজান হয়ে গেছে, আমরা নামাজও পড়তে হবে। আমি 71 সংগ্রামের যুদ্ধক্ষেত্রে যখন আমরা যুদ্ধ করতে গেলাম, টাকার জন্য যুদ্ধ করতে যাই নাই। আমরা গিয়েছিলাম আমাদের দেশের জন্য, আমাদের একটা মাতৃভূমির জন্য যুদ্ধ করার জন্য। বঙ্গবন্ধুর আদর্শে আমরা সৈনিক। কিন্তু বঙ্গবন্ধু নিজেই বলছিলেন, আমার 7.5 কোটি বাঙালি, আমি 8 কোটি কম্বল আনছি, কিন্তু একটা কম্বল আমারটা গেল কোথায়? আমারটা তো আমি পাইলাম না। আরেক ভাই বলে গেছে যে সবাই ভাই স্বর্ণের গুণী, আমি ভাই চোরের গুণী। এটা সত্যি কথা বলে গেছে উনি। তবে আমি বলবো, আমি একজন আওয়ামী লীগের নেতা ছিলাম না, একজন কর্মী হিসেবে ছিলাম। 97 জনে যখন আমার শাহেক ইসলামী আন্দোলন গঠন করেন, তখন আমি রিজাইন দিয়ে, আমি সাভার থানার ভাইস প্রেসিডেন্ট হিসাবে ছিলাম। আমি লিখিতভাবে রিজাইন দিয়ে আমি এই পতাকার তলে আছি এবং যতটুকু সম্ভব চেষ্টা করি। তবে আমার একটা সন্তান, আমার একটা ছেলে, আমি ইসলাম আন্দোলনের নাম লেখাইছি, আমার একটাই মাত্র ছেলে। তবে আমার শাহেকের দোয়া আমার আছে বিদায়ী আমি এই পর্যন্ত আল্লাহ আমার বাঁচায় রাখছে। আমার 72 বছর বয়স চলতেছে। আমি 85 নম্বর মাহফিল এই অগ্রহণে করে আসছি, আল্লাহ আপনার আনছে। কিন্তু আমি চাকরি জীবনেও একটা মাহফিল এই পর্যন্ত আমি মিস করি নাই। তবে আশা করি আমাদের যেহেতু সময় কম, বদর যুদ্ধে আলেমান আমাদের কাছে শুনছি 313 জন সদস্য নিয়ে বদর যুদ্ধে গেছেন, কিন্তু লক্ষ লক্ষ সৈনিক ছিল ইহুদিরা। একমাত্র আল্লাহর রহমতে সেখানে জয়যুক্ত হয়েছে। আমরা আশা করি আমরা ইসলাম আন্দোলনে যদি আমরা মন দিয়ে কাজ করি, তবে আশা করি আমরা একদিন হয়তো আমরা দেখতে পারবো না, আমাদের সন্তানরা যেহেতু হকের উপর আছে, চরমানায় যেহেতু হকের উপর আছে, এর মধ্যে কোনো জায়গায় একটু ত্রুটির মধ্যে কেউ বলতে পারবো না। তবে আমি এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আলোচনা রাখছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম আইনুল হক সাহেবকে সামনে বসার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আইনুল হক সাহেব এই সাইডে আসেন, সিরাজগঞ্জ থেকে এই বাম সাইডে বসেন। বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভার আয়োজনের সভাপতি সাহেব ও প্রধান অতিথিগণ, আমার সাথী ও বন্ধুরা, সবাই বক্তব্যের ভিতরে দীর্ঘ আলোচনা হয়ে গেছে। এখন আজকের এই মুক্তিযোদ্ধা প্রজন্ম সাময়িক একটা পত্রিকায় মানুষের অধিকার ও মানবাধিকার ও মৌলিক অধিকার এখনও আমাদের দেশে আদায় হয় নাই বলে আমরা শুধু স্বাধীনই করেছিলাম, দেশ শত্রুমুক্ত করেছিলাম, দেশ স্বাধীন করতে পারি নাই। যদি তাই হইতো তাহলে আজকের এই কলাম আসতো না। কাজেই
এই মানুষের মৌলিক ও মানব অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আবার একটা মুক্তিযুদ্ধর যদি প্রয়োজন হয় তাই করব, সেটার নেতৃত্ব দিবে আমাদের পীর সাহেব হুজুর চরমরাই। আমি আমার বক্তব্য লম্বায়িত না করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, কালীগঞ্জ গাজীপুর। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানার দক্ষিণবাগ গ্রামের। আমি মুক্তিযুদ্ধে যাই, ওখানে আমরা 1.5 মাস ট্রেনিং দিয়া এই বাংলাদেশের 3 নম্বর সেক্টর হইয়া এরপরে আসি। আইসা আমরা অক্টোবরে আসি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই দেশ স্বাধীন হয়ে যায়। তার মধ্যে আমরা কয়েকটা যুদ্ধই করছি। তারপর যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আবার আমি এই মিলে চাকরি করতাম, মিলের নেতৃত্ব দিতাম। তখন এই চরমোনাই পলাশের ভাইয়েরা এবং আমার একজন স্বাস্থ্য ভাই আছে শুধু, এরা ধৈর্য আমার চরমোনাই নিল। মরহুম হিসাবের তখন অল্প লোক ছিল। ওখানে যাইয়া ওনার শায়েকের হাত দেওয়ার পরবর্তী আজও পর্যন্ত আমি শায়েকের তত্ত্বাবধানে আছি বলে আমি মনে করি এবং মৃত্যু পর্যন্ত থাকতে পারি। আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষেপে একবার বক্তব্য রাখবেন, সিরাজগঞ্জ থেকে আসছেন, একটু লেট হয়েছে, আইনুল হক, বীর মুক্তিযোদ্ধা আইনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান শুকরিয়া। আজকে মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আমার 71 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ভাইয়েরা। আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আমরা 1971 সালে ভারতে ট্রেনিং করে, তারপরে ট্রেনিং পরে আমরা দেশে ফিরে দেশে শত্রুমুক্ত করেছি, যুদ্ধ করেছি এই দেশকে শত্রুমুক্ত করার জন্য এবং দেশের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। মহান আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। আমাদের যে সমস্ত অধিকার, মৌলিক অধিকার ছিল আমাদের, আজকে সেটা ভুলুণ্ঠিত। আজ মুক্তিযোদ্ধা সে পরিচয় দিতে লজ্জা লাগে। আজকে দেখা যায় মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধার থেকে ভুয়া মুক্তিযোদ্ধা ডবল করা হয়েছে। যারা দলীয়ভাবে এই সমস্ত মুক্তিযোদ্ধা বানিয়েছেন বিভিন্ন সরকারের আমলে, আজও করতেছেন। আজ 52 বছর পরে, 50 বছর পরেও মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে, পুনরায় মুক্তিযোদ্ধা ফ্যাক্টরি রয়েছে। সবই বড় দুঃখের বিষয়। যা হোক, আমি কথা বলবো না যেহেতু সময় স্বল্প। আমি বলতে চাই যে আমরা যেভাবে দেশ স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, জীবন বাজি রেখে, জীবনে ব্যয় করিনি, যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছেন আল্লাহ তাআলা, যা স্বাধীন করে দিয়েছেন। আমরা আবার এই মুক্তিযোদ্ধারা আমরা ইসলামকে স্বাধীন করার জন্য, ইসলামকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবন প্রাণ লড়াই করব। এই সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব। আজকে আমি সবাইকে বলছি, ইনশাল্লাহ আমরা যারা রয়েছি, আমরা দেশে ফিরে যাই, আমাদের যারা ভাই রয়েছে, অন্যান্য মুক্তিযোদ্ধা ভাইয়েরা, তাদের সম্পৃক্ত করার জন্য আমাদের কাজ করে যাব এবং মানুষকে এই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অধিকার, মুক্তিযুদ্ধ আমরা করেছি, যে জন্য করেছিলাম, সেই স্বাধিকার ফিরে আনার জন্য আমরা আপনার চেষ্টা করে যাব মরণপণ। এবং আমাদের এই দেশে ইসলামকে কায়েম করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেকেই আবহাওয়ার প্রতিকূল আবহাওয়ার কারণে আসতে পারেন না। আর কেউ আসেন নাকি বাদ করছেন মুক্তিযোদ্ধা? আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়াদুদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা মধ্যমের সময় সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও ৭১-এর রণাঙ্গনের সাথী ও ভাইয়েরা, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং সাংবাদিক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজ ৫২ বছর অতিক্রম করতে চলছে বিজয় দিবস। ১৯৭১ সনে এক রক্তকয়ী যুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ ভাইয়ের রক্তের বিনিময়ে এবং অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলার স্বাধীনতা। আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে আলোচনা আসছি। অত্যন্ত দুঃখের বিষয় এই, যে কারণে আমরা যুদ্ধ করেছিলাম, ৭১-এ ছিলাম, ৭১-এর সময় আমরা ছাত্র ছিলাম। তখন আমরা যে অবস্থায় বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, বিশেষ করে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের উপর যেরকম বৈষম্যমূলক আচরণ শুরু করেছিল, অর্থনৈতিক আচরণ, চাকরি ক্ষেত্রে এবং সব জায়গায় ছিল একটা বিরাট বৈষম্য। মানুষের অধিকার বলতে পূর্ব পাকিস্তানের অধিকার ছিল না। এই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি দেশ মাতৃকার ভালোবাসার টানে। আজ ৫২ বছর চলে যাচ্ছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনের সুফল আমরা পাইনি। যখন যে নেতায় আসছে দেশ শাসনের জন্য, সে তার নিজের দলভুক্ত করে তার নিজের দলকে কীভাবে চাঙ্গা রাখবে, কীভাবে তার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবে, সেই চেষ্টা চালিয়ে গেছে এবং দুর্নীতি স্টিম রুল চালিয়ে গেছে। চুরি, ঘুষ, দুর্নীতি সব জায়গায় ছড়াই আছে। এটা পিসুদুর রহমত বলছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কাজে ৫২ বছর যতগুলি নেতাই যাওক না কেন, আজ পর্যন্ত দেশের মধ্যে স্বাধীনতা পুরোপুরি আসে নাই। এবং দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত স্বাধীনতার পূর্ণতা স্বাদ না আসতে হলে আমাদের ইসলামের ছায়াতলে আসতে হবে। কথা ঠিক না ভাইরা? বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে, সংসদে গেলে পরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না। বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা দেশে আসে মদের লাইসেন্স দিয়ে দিস। কি মদ হারাম না জায়েজ? কি বলেন? এটাকে জায়েজ করে দিছে। অথচ মুক্তিযুদ্ধ চেতনা দেশ চালাইতেছে বলতেছে। উনি তাহাজ্জুদ গুজার, মুখে এক কথা, কাজে আর এক কথা। হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকের টাকা সহ নিয়ে বিদেশে কানাডা, আমেরিকা, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম তৈরি করতেছে। কিন্তু দেশের মানুষ আজকে না খাইয়ে মরতেছে। দ্রব্যমূল্যে যে অবস্থান এখন, বিশেষ করে গরিব এবং মধ্যবিত্তের পরিবারের লোকেরা তার দৈনন্দিন তার জীবন চালাইতে নাবিশ্বাস উঠতে যাচ্ছে। দেশের মানুষের ব্যবসা বাণিজ্য অবস্থা চরম খারাপ। একটু আগে একটা ভাই বলছিল যে আজকাল দেখা যায় যে ওই রাজাকারের রূপ দেখে দাড়ি টুপি লাগাই দিয়া কটাক্ষ করতেছে। এটা অত্যন্ত খারাপ জিনিস। আমরা মুক্তিযোদ্ধা যারা আছি, আমাদের গায়ে কি সমুদ্র লেবাস নাই? কি বলেন? খারুয়া মুততে পারলে কি সে মুক্তিযোদ্ধা হয়ে যায়? আমরা কি মুক্তিযোদ্ধা নয়? কি বলেন? আমরা কি ভাতার জন্য মুক্তিযুদ্ধ করছি নাকি? আমরা যদি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠা আমরা যুদ্ধ করেছি। ১৯৭১ রণাঙ্গনের যুদ্ধ ছিল আমাদের দেশ স্বাধীনতার জন্য। এখন আমাদের যে একমাত্র দাবি হলো দেশের হুকুমত কায়েম হওয়া পর্যন্ত আমাদের জীবনের শেষ রক্তবন্ধু দিয়া আমরা আবার প্রয়োজনে আবার যুদ্ধে যাবাই পাবো ইনশাআল্লাহ। ফরমান হুজুরের, পিসা হুজুরের নেতৃত্বে যদি হুকুম হয় তাহলে আরেকটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশে হুসনে ইসলামী হুকুমত কায়েম করা ছাড়বো ইনশাআল্লাহ। ও আখরাদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি জনাব মাওলানা ইমতিয়াজ আলম।